সম্পূর্ণ গল্প। সকালে বাগানে ফুলের জল দিচ্ছিলাম। গোলাপের ঝোপে অনেক কুড়ি ফুটেছে। ছেড়ে এসে বলল, মা, ফুলগুলো কত সুন্দর। আমি হাসলাম। সে একটা লাল গোলাপ ছিঁড়ে আমাকে দিল। তোমার মতোই সুন্দর। আমি ফুলটা শুকলাম। সুবাস ভালো লাগল। সে বলল, মা, এই ফুলের মতোই তুমি আমার জীবনে সুগন্ধ ছড়িয়েছ। আমি গাছে জল দিতে থাকলাম। ছেলে আমার পেছনে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে ভালোবাসি। জলের বালতি আমার হাত থেকে পড়ে গেল। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও সে আমার কাঁধে হাত রাখল। সকালের রোদ তখন ফুলগুলোর উপর পড়ে ঝলমল করছিল। তুমি আমার স্ত্রী হও, আমরা এই বাগানে একসাথে বাস করব। মৌমাছি ফুলের উপর ভনভন করছিল। তার কণ্ঠস্বর আমার কানে মধুর মতো লাগছিল। বিয়ে করো আমাকে, মা, আমরা নতুন জীবন শুরু করি। আমার হাতের গোলাপটা মাটিতে পড়ে গেল। তার লাল পাপড়িগুলো বিছিয়ে রইল আমাদের পায়ের কাছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মেহরুন্নেসা। আমার বয়স 29 বছর। আমার স্বামীর নাম রফিক আহমেদ, বয়স 52 বছর। আমাদের 3 সন্তান, তানভীর, সাদিয়া আর রিহান। তানভীর 21 বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে। সাদিয়া 16 বছর বয়সী কলেজে যায়। রিহান 14 বছর বয়সী স্কুলে পড়ে। আজ সকালে আমি বাগানে ফুলে জল দিচ্ছিলাম। আমাদের বাড়ির বাগানটা বেশ বড়। রং বেরঙের ফুল আছে সেখানে। গোলাপ, জুই, বেলি, চাপা, গন্ধরাজ, কত রকমের ফুল। প্রতিদিন সকালে আমি ওখানে কাজ করি, ফুল গাছগুলোর যত্ন নিই। আজও তেমনই জল দিচ্ছিলাম। হঠাৎ তানভীর এসে বলল, মা, ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে। আমি হাসলাম, বললাম, হ্যাঁ, এবার অনেক ভালো ফুল এসেছে। তানভীর একটা লাল গোলাপ ছিঁড়ে আমাকে দিল। বলল, তোমার মতোই সুন্দর। আমি ফুলটা নিয়ে শুকলাম। সুবাস খুবই ভালো। বললাম, ধন্যবাদ বাবা। সে বলল, মা, এই ফুলের মতোই তুমি আমার জীবনে সুগন্ধ ছড়িয়েছ। আমি গাছে জল দিতে থাকলাম। তানভীর আমার পেছনে এসে দাঁড়ালো। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। জলের বালতি আমার হাত থেকে পড়ে গেল। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও সে আমার কাঁধে হাত রাখল। সকালের রোদ তখন ফুলগুলোর উপর পড়ে ঝলমল করছিল। তুমি আমার স্ত্রী হও, আমরা এই বাগানে একসাথে বাস করব। মৌমাছিরা তখন ফুলের উপর ভনভন করছিল। তার কণ্ঠস্বর আমার কানে মধুর মতো লাগছিল। বিয়ে করো আমাকে, মা, আমরা নতুন জীবন শুরু করি। আমার হাতের গোলাপটা মাটিতে পড়ে গেল। তার লাল পাপড়িগুলো বিছিয়ে রইল আমাদের পায়ের কাছে। আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। কি বলছে তানভীর? এ তো অসম্ভব কথা। আমি তো তার মা, সে আমার ছেলে। তাহলে সে কি বলছে? তানভীর, তুমি কি বলছো? আমি তো তোমার মা। আমি জানি মা, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আমার মাথা ঘুরতে লাগলো। এ কেমন কথা? ছেলে তার মাকে স্ত্রী হিসেবে চায়? তানভীর, তুমি পাগল হয়ে গেছো নাকি? এ কি বলছো তুমি? মা, আমি পাগল হইনি। আমি সত্যি তোমাকে ভালোবাসি। তোমার সাথে বিয়ে করতে চাই। আমি পিছিয়ে গেলাম। তানভীর, এ অন্যায়, এ পাপ। তুমি আমার সন্তান, আমি তোমার জন্মদাত্রী। তুমি কিভাবে এমন চিন্তা করতে পারো? মা, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমার হৃদয় তোমার জন্য ভালোবাসায় ভরে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। তানভীর আমার দিকে এগিয়ে এলো। আমি আরও পিছিয়ে গেলাম। না তানভীর, এ কখনোই হতে পারে না। তুমি আমার ছেলে, আমি তোমার মা। এ সম্পর্ক পবিত্র। তুমি এভাবে চিন্তা করতে পারো না। মা, আমি চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমার রূপ, তোমার গুণ, তোমার ভালোবাসা সবকিছুই আমাকে মুগ্ধ করেছে। আমি ভীত হয়ে পড়লাম। আমার নিজের ছেলে আমার সাথে এমন ব্যবহার করছে। এ তো ভয়ঙ্কর। তানভীর, তুমি এখনই এসব ভুলে যাও। এ ভুল চিন্তা। তুমি একটা ভালো মেয়ে খুঁজো, বিয়ে করো, সংসার করো। মা, আমার চোখে তো তুমি ছাড়া কেউ নেই। আমি তোমাকেই চাই। হঠাৎ বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো, মেহরুন, কোথায় তুমি? এ তো রফিকের গলা। আমার স্বামী বাড়িতে ফিরে এসেছেন। এই যে আসছি। আমি চিৎকার করে জবাব দিলাম। তানভীরের দিকে তাকিয়ে বললাম, তুমি এ কথা আর কখনো বলবে না। কেউ জানতে পারবে না, বুঝেছ? তানভীর মাথা নিচু করে রইল। আমি দৌড়ে বাড়িতে গেলাম। রফিক এসেছেন। উনি অফিস থেকে কিছু কাগজ নিতে এসেছেন। কি করছিলে বাগানে? ফুল গাছে জল দিচ্ছিলাম। তানভীর কোথায়? সেও বাগানেই ছিল। ও আচ্ছা, আমি একটা ফাইল নিয়ে যাচ্ছি, দুপুরে আসব। রফিক চলে গেলেন। আমি একা হয়ে গেলাম। কি যে হলো আজ সকালে? তানভীর আমাকে কি বলল? এ তো ভয়ঙ্কর কথা। আমার নিজের ছেলে আমাকে স্ত্রী হিসেবে চায়। এ কি পাগলামি! আমি রান্নাঘরে গিয়ে বসলাম। মাথায় হাত দিয়ে ভাবতে লাগলাম। তানভীর একটু পরে ভেতরে এলো। সে আমার কাছে এসে দাঁড়ালো।
মা, আমি দুঃখিত। তুমি কেন এমন ভাবো তানভীর? আমি তোমার জন্মদাত্রী, তুমি আমার সন্তান। মা, আমি জানি না কেন এমন হচ্ছে। আমি চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তুমি একজন ডাক্তারের কাছে যাও, মনোবিজ্ঞানীর কাছে চিকিৎসা নাও। মা, আমি ভয় পাচ্ছি। কেউ জানলে কি হবে? কেউ জানবে না। তুমি চুপচাপ চিকিৎসা নাও। তানভীর চলে গেল। আমি একা রান্নাঘরে বসে রইলাম। সারাদিন আমার মন খারাপ ছিল। রান্নাবান্না করলাম, কিন্তু মন বসছিল না কিছুতেই। সন্ধ্যায় রফিক এলে, সাদিয়া আর রিহানও স্কুল কলেজ থেকে ফিরল। রাতে খাবারের সময় তানভীর এলো না। তানভীর কোথায়? রফিক জিজ্ঞেস করলেন। জানি না, হয়তো বন্ধুদের সাথে বাইরে খেয়েছে। রাতে আমি ঘুমোতে পারলাম না। সকালের ঘটনা বারবার মনে পড়ছিল। পরের দিন সকালে তানভীর আমার কাছে এলো। মা, আমি একজন ডাক্তারের সাথে কথা বলেছি। উনি বলেছেন এটা একটা মানসিক সমস্যা, চিকিৎসা আছে। আমি খুশি হলাম। সেটাই ভালো, তুমি চিকিৎসা নাও। কিন্তু মা, আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? আমরা এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাই। আমার চিকিৎসা হোক, তারপর আমরা আবার স্বাভাবিক হয়ে যাই। আমি ভাবলাম হয়তো এটাই ভালো হবে, কিন্তু হঠাৎ আমার মনে পড়ল আমাদের বাড়ির পাশেই একটা রহস্যময় বাড়ি আছে। সেখানে একজন বুড়ো থাকে। সবাই বলে সে জাদুকর, মানুষের মন পরিবর্তন করতে পারে। আমি ভাবলাম হয়তো সেই বুড়ো লোক তানভীরের উপর কোনো জাদু করেছে, তাই সে এমন আচরণ করছে। আমি তানভীরকে বললাম, তুমি কি সেই বুড়ো লোকের বাড়িতে গিয়েছিলে? কোন বুড়ো লোক? যে আমাদের পাশের বাড়িতে থাকে। তানভীর একটু ভাবল, তারপর বলল, হ্যাঁ, কয়েকদিন আগে গিয়েছিলাম। উনি আমাকে একটা পানি দিয়েছিলেন খেতে। আমার সন্দেহ আরও বেড়ে গেল। নিশ্চয়ই সেই পানিতে কোনো জাদু ছিল। আমি বললাম, তুমি আর সেই বুড়ো লোকের কাছে যাবে না। কেন মা? সে বিপজ্জনক, সে জাদুকর, তোমার ওপর জাদু করেছে। তানভীর হাসল। মা, তুমি কি বলছো? জাদু টাদু নেই, কিন্তু আমার মনে সন্দেহ রয়ে গেল। সেদিন রাতে আমি চুপচাপ সেই বুড়ো লোকের বাড়িতে গেলাম। বাড়িটা খুবই পুরনো, চারপাশে গাছগাছালি, অন্ধকার পরিবেশ। আমি দরজায় নক করলাম। একটু পরে দরজা খুলল, বুড়ো লোকটা বেরিয়ে এলো। তার চেহারা ভীতিকর, লম্বা দাড়ি, ছোট চোখ। কি চান? সে জিজ্ঞেস করল। আমার ছেলে তানভীর আপনার কাছে এসেছিল। হ্যাঁ, এসেছিল তো। আপনি তাকে কি দিয়েছেন? বুড়ো লোকটা হাসল। কিছু বিশেষ পানি। সেই পানিতে কি ছিল? যা ছিল তা আপনার জানার দরকার নেই। আমি রাগ করলাম। আপনি আমার ছেলের ক্ষতি করেছেন, তার মন পরিবর্তন করে দিয়েছেন। আমি কোনো ক্ষতি করিনি, বরং আমি তার গোপন ইচ্ছা প্রকাশ করে দিয়েছি। কি মানে? আপনার ছেলে অনেকদিন ধরে আপনাকে ভালোবাসত, কিন্তু সে প্রকাশ করতে পারত না। আমি তাকে সাহস দিয়েছি। আমি চমকে গেলাম। এ কি বলছেন আপনি? সত্যি কথা, আপনার ছেলে আপনাকে মা হিসেবে নয়, একজন নারী হিসেবে ভালোবাসে, অনেকদিন ধরেই। আমার মাথা ঘুরতে লাগলো। এ কি শুনছি? তাহলে আপনার জাদুর কারণে নয়? না, আমি শুধু তার মনের কথা প্রকাশ করার শক্তি দিয়েছি। আমি বুঝতে পারলাম না কি করব। ফিরে এলাম বাড়িতে। পরের কয়েকদিন তানভীর আমার সাথে স্বাভাবিক আচরণ করল, কিন্তু মাঝে মাঝে আমার দিকে অদ্ভুত চোখে তাকাতো। একদিন সে আবার আমার কাছে এলো। মা, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। উনি বলেছেন এটা একটা প্রেমের একটা বিকৃত রূপ। তারপর উনি বলেছেন, হয় আমি তোমাকে ভুলে যাই, নয়তো নর্তিকি, নয়তো তোমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করি। আমি চমকে উঠলাম। কি বলছো তুমি? মা, ডাক্তার বলেছেন এটা একটা মানসিক চাপ। এই চাপ কমানোর জন্য হয় দমন করতে হবে, নয়তো পূরণ করতে হবে। আমি রাগে অস্থির হয়ে গেলাম। কোন ডাক্তার এমন কথা বলে? এ তো অনৈতিক। মা, আমি আর পারছি না, আমার মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তানভীর আমার হাত ধরল। আমি হাত ছাড়িয়ে নিলাম। তানভীর, তুমি এ ভুল পথে চলেছ। এ সম্পর্ক কখনোই সম্ভব নয়। মা, আমি তোমাকে চাই, আমার স্ত্রী হও। তানভীর আমার কাছে আসতে চাইল। আমি পিছিয়ে গেলাম। না তানভীর, এ কখনোই হতে পারে না। হঠাৎ আমার মনে একটা পরিকল্পনা এলো। আমি ভাবলাম হয়তো তানভীরকে বোঝানো যাবে। তানভীর, আমি তোমার সাথে একটা চুক্তি করব। কি চুক্তি? তুমি যদি 1 মাস আমার কথা মতো চলো, তাহলে আমি তোমার কথা ভাবব। তানভীরের চোখ চকচক করে উঠল। সত্যি মা? হ্যাঁ, কিন্তু শর্ত আছে। কি শর্ত? তুমি 1 মাস আমার থেকে দূরে থাকবে, তোমার নানা বাড়িতে যাবে, সেখানে থেকে পড়াশোনা করবে, মন শান্ত রাখবে। তানভীর রাজি হলো। পরের দিন তানভীর নানা বাড়ি চলে গেল। আমি স্বস্তি পেলাম। ভাবলাম 1 মাসে হয়তো সে সব ভুলে যাবে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। 1 মাস পর তানভীর ফিরে এলো। সে আরো 2 মনোভাব নিয়ে ফিরল। মা, আমি 1 মাস অপেক্ষা করেছি, এবার তুমি আমার কথা ভাবো। আমি বুঝতে পারলাম যে আমার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তানভীর, আমি তোমার মা, এ সম্পর্ক অসম্ভব। মা, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, আমি তোমাকে ভুল পথ থেকে ফেরানোর জন্য বলেছিলাম। তানভীর খুব রেগে গেল। মা, তুমি আমার সাথে মিথ্যা বলেছ। তানভীর, আমি তোমার ভালোর জন্য বলেছি, আমার ভালো কি তা আমিই জানি। তানভীর চলে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম। কয়েকদিন পর রফিক আমাকে জিজ্ঞেস করলেন, তানভীরের কি হয়েছে? সে খুব মন খারাপ রাখে। আমি কিছু বলতে পারলাম না। তানভীরের কথা রফিকের কাছে বলা যায় না। একদিন রাতে তানভীর আমার ঘরে এলো। আমি তখন একা ছিলাম।
রফিক ডিউটিতে গেছেন। মা, আমি আর পারছি না। তানভীর আমার বিছানায় বসল। আমি ভয় পেয়ে গেলাম। তানভীর, তুমি কি করছো? মা, আমি তোমাকে চাই। আমি আর সহ্য করতে পারছি না। তানভীর আমার হাত ধরল। আমি ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু সে ছাড়ল না। তানভীর, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। না মা, আজ আমি তোমার কাছ থেকে উত্তর চাই। তানভীর আমার কাছে আসতে চাইল। আমি চিৎকার করে উঠলাম, সাহায্য! সাদিয়া, রিহান! সাদিয়া আর রিহান ছুটে এলো। কি হয়েছে মা? সাদিয়া জিজ্ঞেস করল। তানভীর দ্রুত চলে গেল। কিছু না, একটা স্বপ্ন দেখেছিলাম। আমি মিথ্যা বললাম। পরের দিন আমি তানভীরকে ডেকে বললাম, তুমি আর এমন করবে না। মা, আমি কিছু করিনি। তুমি রাতে আমার ঘরে এসেছিলে। মা, আমি শুধু তোমার সাথে কথা বলতে এসেছিলাম। আমি বুঝতে পারলাম যে তানভীরের সমস্যা আরও গভীর। কিছুদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি সেদিন বাজার থেকে ফিরছিলাম। পথে দেখলাম সেই বুড়ো জাদুকর আমার জন্য অপেক্ষা করছে। আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? আপনার ছেলের ব্যাপারে। আমি আপনার সাথে কথা বলবো না। আপনি আমার ছেলের ক্ষতি করেছেন। বুড়ো লোকটা হাসল। আমি তার কোনো ক্ষতি করিনি, বরং আমি তাকে একটা সত্য উপলব্ধি করতে সাহায্য করেছি। কি সত্য? আপনি তার আসল মা নন। আমি চমকে গেলাম। কি বলছেন আপনি? তানভীর দত্তক নেওয়া আপনার আসল সন্তান নয়। আমার মাথা ঘুরে গেল। এ কি শুনছি? হে মিথ্যা কথা! তানভীর আমার নিজের ছেলে না। আপনার প্রথম সন্তানটি জন্মের পর মারা যায়। তারপর আপনি তানভীরকে দত্তক নেন। কিন্তু কেউ জানে না। এসব মিথ্যা কথা, আমি বিশ্বাস করব না। আপনি বিশ্বাস না করলেও সত্য তো সত্যই। তানভীর আপনার রক্তের সন্তান নয়, তাই তার মনে আপনার প্রতি অন্যরকম ভালোবাসা জন্মেছে। আমি কিছু বুঝতে পারলাম না। দৌড়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে আমি রফিককে সবকিছু বললাম। রফিক শুনে বললেন, এসব বাজে কথা। তানভীর আমাদের নিজের ছেলে। আমি তার জন্মের সময় হাসপাতালে ছিলাম, কিন্তু সে যা বলেছে সে মিথ্যাবাদী। তার কথায় কান দেবে না। কিন্তু আমার মনে সন্দেহ রয়ে গেল। আমি চুপচাপ তানভীরের জন্মের কাগজপত্র খুঁজতে লাগলাম। জন্মের সার্টিফিকেট, হাসপাতালের রিপোর্ট সব খুঁজে দেখলাম। সবকিছু ঠিকঠাক ছিল। তানভীর আমাদের নিজের ছেলেই। তাহলে বুড়ো লোকটা মিথ্যা বলেছে। আমি স্বস্তি পেলাম। কিন্তু তানভীরের আচরণ দিন দিন খারাপ হতে লাগল। একদিন সে আমাকে বলল, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি চমকে গেলাম। কেন? আমি এখানে থেকে তোমাকে বিরক্ত করছি। তোমার কষ্ট হচ্ছে, তাই চলে যাব। কোথায় যাবে? দূরে? অন্য শহরে। সেখানে কাজ করব, পড়াশোনা চালিয়ে যাব। আমি ভাবলাম হয়তো এটাই ভালো হবে। তানভীর দূরে থাকলে তার মন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি যাও। পরের সপ্তাহে তানভীর চলে গেল। আমি ভাবলাম এবার শান্তি পাব। কিন্তু কয়েক মাস পর তানভীর আবার ফিরে এলো। এবার সে অন্যরকম হয়ে ফিরেছে। মা, আমি অনেক কিছু বুঝেছি। কি বুঝেছ? আমার ভালোবাসা ভুল ছিল। আমি এখন স্বাভাবিক হয়েছি। আমি খুশি হলাম। সত্যি? হ্যাঁ, আমি একটি মেয়েকে ভালোবাসি। তার সাথে বিয়ে করতে চাই। আমি আরও খুশি হলাম। কে সে? তার নাম রিমা। সে আমার সহপাঠী। কবে পরিচয় করাবে? খুব শীঘ্রই। আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। অবশেষে তানভীর ঠিক হয়ে গেছে। কিন্তু কয়েকদিন পর আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। তানভীর যে মেয়েটির কথা বলেছে রিমা, তার সাথে তার আসলে কোনো যোগাযোগ নেই। আমি লুকিয়ে লুকিয়ে তার ফোন চেক করলাম। কোনো রিমার নাম্বার নেই। আমি তানভীরকে জিজ্ঞেস করলাম, রিমার ফোন নাম্বার কোনটা? তানভীর একটু ইতস্তত করল। তারপর বলল, সে ফোন ব্যবহার করে না। তাহলে তোমরা কিভাবে যোগাযোগ করো? আমরা সরাসরি দেখা করি। আমার সন্দেহ হলো তানভীর মিথ্যা বলছে। আমি চুপচাপ তাকে ফলো করলাম। দেখলাম সে আসলে কোনো মেয়ের সাথে দেখা করে না, বরং সে সেই বুড়ো জাদুকরের বাড়িতে যায়। আমি বুঝলাম তানভীর এখনও সেই বুড়োর প্রভাবে আছে। একদিন আমি তানভীরকে কোণঠাসা করলাম। তুমি রিমার ব্যাপারে মিথ্যা বলেছ। তানভীর চুপ করে রইল। তুমি আসলে সেই জাদুকরের কাছে যাও। মা, তুমি এখনও আমাকে নিয়ে ভুল চিন্তা করো। তানভীর মাথা নিচু করল। হ্যাঁ মা, আমি পারিনি। আমি তোমাকে ভুলতে পারিনি। আমি হতাশ হলাম। তাহলে এতদিন তুমি অভিনয় করলে? আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি রাগে অস্থির হয়ে গেলাম। তুমি আমার সাথে মিথ্যা বলেছ। মা, আমি বাধ্য হয়েছি। আমি চেয়েছিলাম তোমাকে খুশি করতে। আমি খুশি হব যদি তুমি এই ভুল চিন্তা ছেড়ে দাও। মা, আমি পারছি না। সেই বুড়ো আমাকে বলেছে একটা উপায়। কি উপায়? তুমি যদি একবার আমার কথা শোনো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। কি কথা? তুমি আমার সাথে এক রাত থাকো। আমি চমকে গেলাম। কি বলছো তুমি? মা,
শুধু এক রাত, তারপর আমি তোমাকে আর বিরক্ত করব না। এ তো পাগলামি। মা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এক রাত পর আমি চিরকালের জন্য চলে যাব। আমি কিছুতেই রাজি হলাম না, কিন্তু তানভীর প্রতিদিন আমাকে অনুরোধ করতে লাগল। একদিন রফিক আমাকে বললেন, তানভীরের কি হয়েছে? সে খুব অস্থির থাকে। আমি সবকিছু লুকিয়ে রাখলাম, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। তানভীর খাওয়া দাওয়া বন্ধ করে দিল, পড়াশোনা ছেড়ে দিল, সারাদিন ঘরে বন্ধ হয়ে থাকত। আমি চিন্তায় পড়ে গেলাম। তানভীরের এই অবস্থা দেখে আমার মন খারাপ হতে লাগল। একদিন ডাক্তার ডেকে তানভীর দেখালাম। ডাক্তার বললেন, এই ছেলের মানসিক অবস্থা খুবই খারাপ, এভাবে চললে বিপদ হতে পারে। কি করব? চিকিৎসা করাতে হবে, মানসিক হাসপাতালে ভর্তি করাতে হবে। আমি ভয় পেয়ে গেলাম। তানভীরকে মানসিক হাসপাতালে পাঠাবো। সেদিন রাতে তানভীর আমার কাছে এলো। সে খুবই দুর্বল দেখাচ্ছিল। মা, আমি মরে যাচ্ছি। আমার চোখে জল এলো। তুমি এমন কথা বলো না মা, আমি আর পারছি না। হয় তুমি আমার কথা শোনো, নয়তো আমি আত্মহত্যা করব। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তুমি এমন কথা বলো না মা, আমি সিরিয়াস, আর সহ্য করতে পারছি না। আমি দেখলাম তানভীর সত্যিই অসুস্থ, তার মানসিক অবস্থা খুবই খারাপ। আমি ভাবলাম যদি তানভীর সত্যিই আত্মহত্যা করে তাহলে কি হবে। অবশেষে আমি একটা সিদ্ধান্ত নিলাম, তানভীর, আমি তোমার কথা ভাবব, কিন্তু তুমি আগে সুস্থ হও, খাওয়া দাওয়া করো। তানভীরের চোখে আশার আলো ফিরে এলো। সত্যি মা? হ্যাঁ, কিন্তু আগে সুস্থ হও। তানভীর খাওয়া দাওয়া শুরু করল। কয়েকদিনেই সে আগের মতো হয়ে গেল, কিন্তু এখন সে আমার কাছে আরও বেশি দাবি করতে লাগল। মা, আমি সুস্থ হয়েছি, এবার তুমি তোমার প্রতিশ্রুতি রাখো। আমি বুঝতে পারলাম যে আমি খুবই খারাপ অবস্থায় পড়েছি। হঠাৎ একদিন একটা বিস্ময়কর ঘটনা ঘটল। আমি বাজার থেকে ফিরে দেখি আমাদের বাড়িতে পুলিশ এসেছে। কি ব্যাপার? আমি জিজ্ঞেস করলাম। আপনার পাশের বাড়ির বুড়ো লোকটাকে গ্রেফতার করেছি, একজন পুলিশ বলল। কেন? সে নকল ওষুধ বিক্রি করত, মানুষকে ভুল পথে পরিচালিত করত, অনেকের ক্ষতি করেছে। আমি চমকে গেলাম। তাহলে সেই বুড়ো আসলেই ভুইরা ছিল। তার বাড়ি থেকে অনেক নকল ওষুধ পাওয়া গেছে। এই ওষুধ খেলে মানুষের মানসিক অবস্থার পরিবর্তন হয়। আমি বুঝতে পারলাম তানভীর যে পানি খেয়েছিল সেটা আসলে নকল ওষুধ ছিল। সেই ওষুধের প্রভাবেই তার মানসিক অবস্থার পরিবর্তন হয়েছে। আমি দৌড়ে ভেতরে গিয়ে তানভীরকে সবকিছু বললাম। তানভীর শুনে স্তব্ধ হয়ে গেল। মা, তাহলে আমার এই অনুভূতি কৃত্রিম? হ্যাঁ, ওষুধের প্রভাবে তোমার মন পরিবর্তন হয়েছে। তানভীর মাথায় হাত দিয়ে বসে পড়ল। মা, আমি কি করেছি? আমি তোমাকে কত কষ্ট দিয়েছি। আমি তানভীরের কাঁধে হাত রাখলাম। এটা তোমার দোষ নয়, তুমি ওষুধের প্রভাবে এমন করেছ। কিন্তু মা, আমি তোমার সাথে এত খারাপ আচরণ করেছি, সব ভুলে যাও, এখন তুমি ঠিক হয়ে যাবে। কয়েক সপ্তাহের মধ্যে তানভীরের মানসিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল। সে আবার আগের মতো ভালো ছেলে হয়ে গেল, পড়াশোনায় মন দিল, আমার সাথে স্বাভাবিক আচরণ করতে লাগল। একদিন সে আমার কাছে এলো। মা, আমি দুঃখিত, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। এসব আর বলবে না, তুমি এখন ভালো আছো, এটাই যথেষ্ট। মা, আমি একটা সত্যিকারের মেয়েকে পছন্দ করেছি, আমি খুশি হলাম। সত্যি? হ্যাঁ, তার নাম নাফিসা, আমার ক্লাসমেট। কবে পরিচয় করাবে? আগামী সপ্তাহে। আমি মনে মনে খুশি হলাম। অবশেষে তানভীর স্বাভাবিক হয়েছে। কয়েক মাস পর তানভীর নাফিসাকে বাড়িতে নিয়ে এলো। মেয়েটি খুবই ভদ্র এবং সুন্দর। তানভীর আমাকে বলল, মা, আমরা বিয়ে করতে চাই। আমি খুশিতে কেঁদে ফেললাম। আল্লাহর রহমত, তোমরা বিয়ে করো। কয়েক মাস পর তানভীর আর নাফিসার বিয়ে হলো। বিয়েতে অনেক আত্মীয় স্বজন এলো, সবাই খুশি। বিয়ের পর তানভীর আর নাফিসা আলাদা বাড়িতে চলে গেল। তারা খুব সুখে থাকতে লাগল, আমিও শান্তিতে থাকতে লাগলাম। সেই ভয়াবহ দিনগুলোর কথা ভুলে গেলাম। 1 বছর পর তানভীর বাবা হলো, তার একটি সুন্দর ছেলে হলো। আমি নানি হলাম, খুব খুশি। তানভীর আমাকে বলল, মা, তোমার ধৈর্য আর ভালোবাসার জন্যই আমি আজ সুখে আছি। আমি বললাম, এসব কথা বলিস না, তুমি আমার সন্তান, তোমার ভালো হলেই আমার ভালো। এভাবে আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এলো। সেই অন্ধকার দিনগুলো পার হয়ে গেল। আজ যখন এই গল্প বলছি তখন তানভীর একজন সফল মানুষ, তার সুন্দর একটা পরিবার আছে, সে আমাকে খুব ভালোবাসে, একজন মায়ের মতোই। এই গল্পে শিক্ষা হলো, কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের ভুল পথে নিয়ে যায়, কিন্তু ধৈর্য আর বিচক্ষণতার সাথে সেই সমস্যার সমাধান করা যায়। তানভীরের ক্ষেত্রে সেই নকল ওষুধই ছিল সমস্যার মূল কারণ। সেই ওষুধের প্রভাব শেষ হওয়ার পর সে স্বাভাবিক হয়ে গেল। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে সেই কঠিন সময়টা আমরা পার করতে পেরেছি। এখন আমার নাতি নাতনিদের সাথে সময় কাটাই,
তানভীর প্রায় বাচ্চাদের নিয়ে আমার কাছে আসে। আমরা সবাই মিলে খুব আনন্দে থাকি। সেই বুড়ো ভণ্ড জাদুকর এখন জেলে। তার মতো আরও অনেক ভণ্ড আছে যারা মানুষকে বিভ্রান্ত করে। আমাদের সবার উচিত এদের থেকে সাবধান থাকা। আমার এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, পরিবারের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে ধৈর্য ধরে সমাধান করুন। কোনো ভণ্ড বা প্রতারকের ফাঁদে পড়বেন না। আর সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি সব সমস্যার সমাধান করে দেবেন। এই ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের কাহিনী। আশা করি আপনারা এই গল্প থেকে কিছু শিক্ষা নিতে পারবেন। বন্ধুরা, এই গল্পটি এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলে আরও এরকম গল্প পাবেন। সবাই সাবস্ক্রাইব করুন আর ভালো থাকুন। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গো। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন, তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? স্যার, কঠোর পরিশ্রম, সততা আর হালনা ছাড়া। তোমার মধ্যে এই 3টে গুণই আছে। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। ও সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম, ভেতরে ঢুকে পথ তৈরি তুমি নিজে গো। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আগিয়ে কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হলো। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময় মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন, তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যাংক বলল ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না, কোনো একটা রাস্তা বের হবেই। কি? কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল, সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গো। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গো। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট আর একজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন, তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হলো। বাকি 6.5 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিনান্স কোম্পানি থেকে উচ্চ সুদের লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। 6ষ্ঠ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝলে ব্যবসায় শুধু সাহস নাই, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল।
এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবে চিনতে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন, অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হলো। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হলো প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব লোন শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল, করিম মামার লোন শোধ করল, যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনা, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো, তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনা, 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 7ম অধ্যায়ে প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা, কিন্তু সে তার শেখ ভুলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভুলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল, সোহেল ফাউন্ডেশন স্কুল। গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিয়োগ দিল, ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল, গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল, তারা বিনামূল্যে পড়তে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠিন পরিশ্রম, সততা আর হালনা ছাড়া। এই 3টি জিনিস যদি কারোর মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আগে আপনার পরবর্তী স্বপ্ন, আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। 18 অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের, স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ, কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিক্সা চালাতাম গো। রিক্সা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে, আর আমি কঠিন পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারবো? অবশ্যই পারবে বাবা, তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি, এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে, সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন, আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল, হাসি গল্পে ভরা পরিবার। সোহেল তাকালো তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হলো জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে, একটা এতিমখানা বানানোর কাজ, সরকারি প্রজেক্ট। ও, তুমি নেবে? অবশ্যই, এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই, তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না, এখনো অন্যদের কথা ভাবো গো। এটাই তো জীবন মিনা, শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনো আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনো তো তোর পড়াশোনা বাকি, জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই, দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে, কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আগে আমি তো তাই চাই বাবা। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করলো।
সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হলো, সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হলো, শ্রমিকদের সাথে কথা বলতে হলো। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্র্যাজুয়েট হলো। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করলো। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায় সমাপ্তি, 9 নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনো আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনো তো তোর পড়াশোনা বাকি, জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই, দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে, কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আগে আমি তো তাই চাই বাবা। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করলো। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে মেটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হলো, সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হলো, শ্রমিকদের সাথে কথা বলতে হলো। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্র্যাজুয়েট হলো। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করলো। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায় সমাপ্তি, 9 নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দিলে। একটা অনুষ্ঠান করা হলো। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হলো নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা, একটা ছোট্ট ব্যাগ আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল, কিন্তু ছিল অনেক ভালোবাসাও, অনেক মানুষের সাহায্য। আমি কাকা, কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম। কাকা, চাকরি খুঁজতে যাচ্ছি। কি সোহেল বিনয়ের সাথে উত্তর দিল, ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। খুব বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতুর্থ। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হলো না, পরিবারের দায়িত্ব নিতে হলো। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকালো। থানুক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চলল। সোহেলের মনে হলো সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনা, 10 টাকা। চা খেতে খেতে সে ভাবল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দুঃসম্পর্কের মামা, সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে 1-2 বার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজই যাত্রা। 2 অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়ালো। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ, চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, সবকিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে, সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে?
50 টাকা গো। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস সবকিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু, গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘন্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাট নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা, আমি সোহেল, নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে, তুমি কে, কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো, করিম সন্ধ্যায় ফিরবে। ফ্ল্যাটটা ছোট, 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগলো। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানালো, সালমা, করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা। গো, অপেক্ষা করো, ভাত আছে, মাছ আছে, খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন ভালো আছে? আপা, মার একটু গেটে বাত আছে, ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা, যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবেই। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে, সে ভালো মানুষ, সারাদিন অপেক্ষা করো। সোহেল। সন্ধ্যাটায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন, আজ সকালে মামা। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেক দিন পর দেখলাম, কেমন আছিস? ভালো আছি মামা। ভালো করেছিস এসে, এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব, তবে প্রথমে কয়েকদিন এখানে থাক, শহরটা একটু চিনে নে, তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আশার আলো জ্বলল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের 2 তলায়। মালিক আলী সাহেব, 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বদলোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়, গ্রাম থেকে এসেছে, খুব পরিশ্রমী, যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস, জিপিএ অর্ধ চতুর্থ। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না, কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে, তোমাকে অফিসের কাজে রাখবো, ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া। নাইশো মাসে 5,000 টাকা, রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা, রিকশা চালিয়ে 3,500 পেত, এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠে ভোর 5টায়, তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হলো। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার, বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সে প্রথম। আলী সাহেব এখনও আসেননি, অফিস খোলা ছিল না। আর 10 মিনিট পর একজন লোক এসে অফিস খুলল। তুমি নতুন? জি, আমি সোহেল গো। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এসো। জাহিদ ভাই সোহেলকে সবকিছু দেখালেন। অফিসে মোট 6 জন কর্মচারী, 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্টেন্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে, তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারা দিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাত আর তরকারি খেলো, 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হলো। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগলো প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা, অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠালো। মা ফোনে কাঁদতে লাগলেন, আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হলো সে একটা বট কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন, কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে, যখন কেউ ব্যবহার করে না তখন সোহেল একটু একটু শেখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন, কিভাবে শিখবো ভাই? ট্রেনিং সেন্টারে যাও, সন্ধ্যায় ক্লাস আছে, মাসে 2,000 টাকা লাগবে। সোহেল ভাবল 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হলো। সপ্তাহে 3 দিন সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান, সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজান, 1 প্যাকেট বিস্কুট দেন। কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল, 20 টাকা।
সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ, 3 মাস হলো। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায় এখনও গ্রামের ছোঁয়া আছে, আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি। মেয়েটা হাসল। সোহেল হেসে ফেলল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে। জি, জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি। গো। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার, উনি অসুস্থ, তাই আমি দেখছি। গো। সেদিন থেকে সোহেল প্রায় সেই দোকানে যেতে শুরু করলো। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বট করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করলো। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব, তারপর বাবাকে ভালো চিকিৎসা করাবো। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনবো একদিন। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝেন তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে, রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে, কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে। গো, যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল ফরতে কাঁপতে তার পকেট থেকে 5,000 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল, কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হলো না। শুধু 5,000 টাকা, তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন, ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন। গো। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হলো। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনো মতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থাম। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে কি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। গো। কিন্তু সোহেল রাজি হল না। ঠিক আছে, বাড়ি যেতে পারব। সে কোনো মতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন, ও আল্লাহ, কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। কাটাটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টে সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে, কোনো ভারী কাজ করা যাবে নাই। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে, এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই। মিনা যখন এই খবর শুনল, শেষ সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামা ডাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে, পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে কি? করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন, কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতি রাতেই দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত, তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল, জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে। সোহেল আবার কাজে মন দিল, কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল।
তার মোবাইল নেই, মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন, সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো না? না ভাই, আমি। নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল, ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। আরও ৩ মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন, সোহেল, বস। সোহেল, বসো। মনে একটু ভয় লাগছিল, আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো। জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি, তুমি খুব পরিশ্রমী। আশাদ, আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গো। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স, কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি গো। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল, তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি গো। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী, সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সবকিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলের জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল, সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতেই সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিক্সা চালাক, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে। সোহেলের পাঠানো টাকায় মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়, দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার, ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজকে একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বীচ। তুমি কি কখনো গেছ? না, কিন্তু আমার দোকান গো, শুক্রবার তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউরের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো সোহেল। একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি, আমিও তোমাকে ভালোবাসি সোহেল। গো। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ, অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সবকিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারবো। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢেলে পড়ছে। আকাশ লাল খোমলা হয়ে গেছে।
কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে, রেখে মিনা বলল, আমি তৈরি, যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোন পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক, মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন, ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন, তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান, তার মা নেই। আমি একা তাকে বট করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে, কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে, তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল, আমি ব্যবস্থা করছি। গু, সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল, মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন, তারপর খুশি হলেন। মিনা, মেয়েটা কেমন? খুব ভালো মা, তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে, আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। ঘর 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো, মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি গো। আব্দুল হামিদ সাহেব বললেন, আমার সোহেল সৎ ছেলে, মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। গু, সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হলো 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হলো মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি, 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্যই ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল, 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনো তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মাগো। নতুন জীবন শুরু হলো। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে। যা, আমি জমাচ্ছি, আরও 1 বছর কাজ করব, তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে, তোমার মধ্যে সেই শক্তি আছে। কি? 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল, একটা 10 তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই, তুমি বিশ্বস্ত কর্মচারী, কিন্তু তোমার বেতন কমাতে হবে, 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনের সময় বাড়াবো, আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে। জানি, কিন্তু এখন এটাই করতে হবে। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজে। একটা দোকানে সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 1,500 টাকা।
মিনাও 3জন নতুন স্টুডেন্ট নীল টিউশনে, তার আয় বাড়ল 2000 থেকে 3500। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফেরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে। জানি, সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন, বাকি সময় শাকসবজি ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি। যা না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না, আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্র্যাজুয়েট হবেই। কিন্তু আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না। আগে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হলো, হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হলো, খরচ 5000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে লোন নিল, সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হলো, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি শহরে এসে, বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গো। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। ওনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি, আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলের শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হলো, তাকে নিয়োগ দেওয়া হলো, বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমর পানীয় কিনল, দুজনে মিলে খেলল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গো। এখন দুজনের মিলে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল, পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল, শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এলো। আলী সাহেব একদিন তাকে ডাকলেন, সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই, একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়, স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়, ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে গো। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিয়োগ, মেটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময় মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হলো। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল মেটেরিয়াল ডেলিভারি হলো। সোহেল সেগুলো ফেরত পাঠালো, সঠিক জিনিস আনালো। এতে 3 দিন দেরি হলো, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল, স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে, প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হলো 6 মাসে, সময় মতো বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। প্রজেক্ট থেকে মোট লাভ হলো 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার লোন শোধ করল,
এনজিওর বাকি লোন শোধ করল। তারপর তার মাকে 5,000 টাকা পাঠালো। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করালো। বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনালো। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন, এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলো শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস, একটা রুমে কাজের জায়গা, আরেকটাই ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগালো, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল, সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল, বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল, সময় মতো শেষ করল, দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল, মানুষ তাকে বিশ্বাস করত, তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগলো। প্রথম বছর খুব কষ্ট হলো, কখনো লাভ হতো, কখনো লস, কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগলো ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হলো। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল, একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ, 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল, শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো মেটেরিয়াল ব্যবহার করল, সময় মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হলো, তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল, আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী, প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। প্রদোষ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এলো। মিনা গর্ভবতী, 9 মাস পর তাদের একটা মেয়ে হলো, নাম রাখো সারা। সারা যখন জন্মালো, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এলো। মা 1 মাস থেকে গেলেন, মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে, 3 রুমের ফ্ল্যাট, একটাই সোহেল, মিনা, একটাই সারা, আরেকটাই অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে, গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। বাবা, আমি গ্রামেই থাকব, এখানে আমার পরিচিত মানুষ আছে, তোর বোনকে নিয়ে যা, ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দে। সোহেল তাই করল, ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হলো তার জীবন এখন পরিপূর্ণ, স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে, ব্যবসা ভালো চলছে, মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতা শিখে। 5 বছর কেটে গেল, সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত, প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে, একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়, সে এখন ভাইস প্রিন্সিপাল, সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। 2 জন মিলে ব্যবসা চালায়। সারা এখন 4 বছরের, স্কুলে ভর্তি হয়েছে, খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব